বিএনপি এখন ধরেন ওনারা ঠিক আওয়ামী লীগের রোগে ধরেছে ওনাদেরকে। তারেক রহমান ঢাকা আসার পরেই বরং আরও সহিংসতা বেড়েছে, দলীয় কোন দলেও নেতাকর্মী খুন হয়েছে এবং উনি এসে প্রথম অ্যাটাকটাই কিন্তু বিরোধী দলকে দিলেন। আপনাদেরকে আমরা কাউন্টার দিতে পারবো না, আপনাদের অন্যায় অপরাধের কথা বলতে পারবো না। আর আপনারা যখন অপোজিশনকে জালেম বলবেন, মুনাফেক বলবেন, কুফুরিক বলবেন, গুপ্ত বলবেন, তাহলে সেটা হবে বৈধ। যদি আওয়ামী লীগের আমরা এখন সুযোগও দিই যে আসেন আপনাদেরকে আমরা মাফ করে দিলাম, ক্ষমা করে দিলাম গণহত্যার জন্য, মানে এটা তো যদিও আমরা করবো না, আমাদের মানে এই শহীদের রক্তের সাথে প্রেমেনি করবো না, তারপরে ওরা 2% 3% উপর ভোট কাস্ট করতে পারবে। মানে এভাবে ধরে নিতে পারে তারা 2 থেকে 3% ভোট আছে এদের, এটাই তো এটাই হতে যে পারে। যদি সৈয়দ আব্দুল্লাহ আপনার কাছে একটু যেতে চাই, সেটা হচ্ছে আপনার কি মনে হচ্ছে আসলে যে জরিপে 48% ভোট বিএনপির বাক্সে যাবে, এবং সেই সাথে আমরা দেখেছি মাদারীপুরেও একটি স্লোগান দিয়ে, জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপির ভোট চেয়েছেন আওয়ামী লীগের অনেকেই। তো সেক্ষেত্রে আপনি কি মনে, আওয়ামী লীগ কি বিএনপির পক্ষ থেকে কোনো ধরনের আশ্বাস পেয়েছে বলে মনে হচ্ছে? ধন্যবাদ আপনাকে, আমার বিজ্ঞ সমালোচক যিনি আছেন, এবং আপনার এসটিভির চ্যানেল এস এর যারা দর্শক আছেন তাদের সবাইকে। যে কথাটা বলছেন এই ব্যাপারটা, ন্যাশনাল ইলেকশন নামে ন্যাশনাল, কিন্তু কাজে কিন্তু কনস্টিটিউয়েন্সি বেসড অনেক হিসাব কিতাব থাকে, রাইট? যেমন আপনার এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার আগে আমি ছোট্ট করে আর একটা জেলায় পার্টিকুলারলি ঢুকে আসি। কোনো পার্টিকুলার জেলার প্রতি আমার কোনো রাগ ক্ষোভ কোনো কিছুই নাই। ইন্ডিভিজুয়াল ব্যক্তিবর্গের উপরে থাকতে পারে, কিন্তু কোনো জেলার পর কোনো রাগ ক্ষোভ নাই। ধরেন বাংলাদেশের একটা জেলা, 64টা জেলার ভেতরে একটা জেলার নাম হলো গোপালগঞ্জ। গোপালগঞ্জে তো এবার ইলেকশন হচ্ছে, নো ম্যাটার নৌকা ব্যালটে নাই, কিন্তু ওই জায়গায় যখন ইলেকশনটা হবে এই জায়গার মানুষগুলো আসলে কি করবে? তো এর আগে আপনি যদি চিন্তা ভাবনা করেন, ওই জায়গায় মাঝে 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 ফান করতো যে ওই জায়গায় অন্য দলেরও যারা আছে তারাও মূলত আসলে তাদেরই নিজেদেরই লোকজন, কারো কারো বাইরে যাইতে হয়, তাদের এটা করতে হয়। তো ওই জায়গায় যারা এখন ভোটটা দিতে যাবে, এমন হইতে পারে যে অনেক মানুষ ভোটই দিল না, এমন হইতে পারে স্বতন্ত্র যে আছে তারা জিতে যাইতে পারে, এমন যারা আছে যে ঠিক আছে মেইন দলের, তাদের পছন্দের মেইন দলের বাইরে অন্য কেউ থাকলে তার অ্যাকসেপ্টেন্স অনুসারে সবাই মনে করতে পারে ঠিক আছে ভোট এবার এই জায়গাতে দেই। এই ব্যাপারটা কিন্তু প্রেসিডেন্সিয়াল ইলেকশন যদি হয় তাহলে কিন্তু একটা সেন্ট্রালাইজড মেকানিজম থাকে যে ঠিক আছে ইদার আমি এইটা আর ওইটা। কিন্তু লোকাল অনেক জায়গায় হিসাব কিতাব বদলে যায়, জন্য অনেক জায়গায় বিদ্রোহী প্রার্থী জন্মায় যায়। তার কারণ কি? দেখা যায় অনেক ক্ষেত্রে ব্যক্তি বিশেষে অনেক ভোট থাকে। ধরেন যে আপনি ওই দলের একটা বড় দলের ম্যান্ডেট নিয়ে গেলেন, কিন্তু দেখা গেল যে আপনার ওই ধরনের অ্যাকসেপ্টেবিলিটি নাই, রেদার আপনার পার্টিকুলার আরেকজন ব্যক্তি আছে যার প্রত্যেকটা মানুষের সাথে কানেকশন আছে, তারাও দেখবেন যে বিদ্রোহী প্রার্থী হিসেবে দাঁড়িয়ে যায়। এমন অনেক সময় আছে যে দলীয় প্রতীকের বাইরে গিয়ে বিদ্রোহীরাও খুব ভালো রেজাল্ট করে ফেলে। সো এই ট্র্যাক রেকর্ডটাকে আমরা যদি এইভাবে রিড করতে থাকি কে কোথায় দিবে, এটা দলের চেয়েও আঞ্চলিক রাজনীতি, আঞ্চলিক কূটনীতি, আঞ্চলিক অনেক হিসাব কিতাব থাকে। এরপরের হিসাবটাতে বলি যে বাংলাদেশের ভোটিং প্যাটার্নটা কেমন, আসলে লাস্টের 14 বলেন 18 বলেন 2024 বলেন, এইগুলা নিয়ে আসলে আমরা যদি ডাটা ধরে ধরে কাজ করি এটা খুব ভুল ডিসিশন হবে। কারেক্টলি বলেছেন যে ভোটই তো হয় নাই আসলে। লাস্টে ধরেন যে এই যে 2024 সালের 7 জানুয়ারির যে ইলেকশন, আমি ঢাকা ঘুরে 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 অনেকগুলা কেন্দ্র, আমার মনে আছে টানা 2.5 থেকে 3 ঘন্টা আমি একটা রিক্সা নিয়ে পুরাটা ঘোরার চেষ্টা করেছি অনেকগুলা কেন্দ্রের সামনে। দেখি যে তখন ধরেন যে 11টা থেকে 1টার ভেতরে যেসব কেন্দ্রে গিয়েছি ভোটারই নেই। এই টাইমে তো সবচেয়ে পিক আওয়ারে ভোটটা থাকার কথা। তো চিফ ইলেকশন কমিশনার মনে করে দেখেন বিকেলবেলা একটা ব্রিফ করছিলেন, ওই 23 বা 24 এইটাই কিছু একটা বলতে গিয়ে পাশের থেকে আবার আরেকজন বলে দিল এই 40 42, তারপরে এবার আস্তে করে বললো যে হ্যাঁ কারেকশন করে বললো যে এটা হবে। সো আদতে আমারও মনে হয় যে 10%-এর উপরে কোনো অবস্থাতেই ভোটকাস্ট হয় নাই। কিন্তু এই জায়গায় একটা ব্যাপার কাজ করে, দেখবেন যে বাংলাদেশে কে কতটা আসন পাইলো এইটা দেখে আপনি অনেক ক্ষেত্রে ওভারঅল ভোটিং প্যাটার্নটাকে রিড করা যায় না। তার কারণটা হলো 2001 সালের হিসাবটা যদি চিন্তা করেন, ভাই যেহেতু 2001 সালের কথা বললো একটা রেফারেন্স আকারে আমরা যদি আনি 2001 সালকে, 2001 সালে বিএনপি আসন পেয়েছিল কতগুলা? 193টা। আওয়ামী লীগ আসন পেয়েছিল কতগুলা? 62টা। মোটামুটি ওদের ভরাডুবি হয় 2001 সালে। এবং ভোটের পার্সেন্টেজ কেমন ছিল এটা খুবই ইন্টারেস্টিং একটা রিড। এইটা করলেই দেখবেন আপনার অন্য সব হিসাব বেরিয়ে যাবে। বিএনপি ভোট পেয়েছিল 40.97%, আওয়ামী লীগ ভোট পেয়েছিল 40.13%, অর্থাৎ 1%-এরও ব্যবধান ছিল না। কিন্তু আসনের হিসাবটা 193 আর 62। এইটাকে যদি আপনি রিড করেন এইবার ইন্টারেস্টিং ফিচারটা পাবেন। নর্মালি সারা দেশের রেজাল্ট দেখলে মনে হবে তাহলে তো ওদের অস্তিত্বই নাই,
কিন্তু আপনি যদি দেখেন যে ভোটিং পার্সেন্টেজটা কেমন, তাহলে দেখবেন আরে দুইটাতে একদমই সমান সমান। এটা কেন হয়? অনেক আসনেতে এমন হয় 5,000 ভোটের ব্যবধানে জয় পরাজয় নির্ধারিত হয়ে যায়, 300 ভোটেও জয় পরাজয় নির্ধারিত হয়ে যায়, এমনকি জাস্ট একটা ভোট বেশি পেলেও তো সে জিতেই যাইতে পারে। তো এই কারণে আমি যেটা বলি যে আওয়ামী লীগের লোকজন সবাই ভোট দিতে যাবে না, এটা আমি বিশ্বাস করি না। এই কারণে অনেক বড় একটা অংশ আছে তারা কিন্তু বলবে আমি ভোটই দিব না, চাই না, এই ইউনূসের আমলে ভোট দিব না, অমুক তমুক নৌকা নেই, এ ধরনের লোকজন আছে। এটা সবার ক্ষেত্রেই হইতো। আওয়ামী লীগকে নিয়ে আলোচনা করার জন্য তাদের যে গুম খুন গণহত্যা, তারা তো আসলে রাজনীতি করে নাই, রাজনীতির নামে তারা পুরোপুরি একটা ফ্যাসিস্ট স্ট্রাকচার গড়ে তুলেছিল। সো তাদের এই অপরাধকে লঘুভাবে চিন্তা করার কোনো সুযোগ নাই, দলীয়ভাবে এটা বিচার বিবেচনা করতে হবে। কিন্তু একটা ব্যাপার আছে, ধরেন যে মানুষটা ক্রাইম করে নাই, তাকে কিন্তু আপনি কি করতে পারছেন না, পানিশমেন্টের ভেতরে নিয়ে যেতে পারতেছেন না। এখানে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনের দরকার ছিল, বাট ইভেনচুয়ালি উই ফেইলড। এই গভর্নমেন্ট সেটা ফেইল করেছে। অনেক জায়গায় অস্থিরতার কাজ করতে গিয়ে কাজের কাজটা অনেক জায়গাতেই করা হয়নি। আবার তাদেরও কিন্তু কোনো ধরনের অনুশোচনা বোধ অনুতপ্ত বোধ দেখি নাই। এখন আমি যেটা বলতে চাচ্ছি, এই ভোটটা যেটা বাংলাদেশের ভোটিং প্যাটার্ন যদি আপনি খেয়াল করেন, ওভারঅল সব আমলের ডাটা নিয়ে যদি কাজ করেন, আওয়ামী লীগের কিন্তু ফিক্সড ভোট 30% মতো ছিল। আপনি মানেন চাই না মানেন, বিএনপিরও এই সেম লেভেলের একটা ভোটিং প্যানেল আছে, এত ভোট থাকার কথা না। আমি পুরাটা বলছি। জামাত ইসলামের একটা কিন্তু ফিক্সড ভোটিং প্যানেল আছে, যে রেজাল্ট কি হবে না হবে এটা ম্যাটার করে না, কিন্তু দেখবেন যে 5 থেকে 7% তাদের একটা ফিক্সড ভোটিং প্যানেল আছে। এই ভোটিং প্যানেলটার বাইরে গিয়ে জেতা কিন্তু আর এটা দিয়ে কেউ কখনো জেতে না, যেতে হলো ফ্লোটিং ভোট দিয়ে। এবার ইন্টারেস্টিং ব্যাপারটা হলো ফ্লোটিং ভোটের সংখ্যা অসম্ভব রকমের বেশি, আর আনটেস্টেড ভোটার যারা প্রথমবার মতো ভোট কাস্ট করতে যাবে এমন সংখ্যা অপ্রত্যাশিতভাবে হিউজ। কারণ নতুন ভোটার মানে এবার কিন্তু 18 থেকে 23 বছর বয়সী না, এমনও মানুষ আছে 2008 সালে যার বয়স ছিল 17 বছর, তারপরে ভোট দেয় না, এবার ভোট দিতে যাচ্ছে, তার বয়স দেখবেন যে 30-এর কোটা পার হয়ে চলে গেছে। সো এই ট্র্যাক রেকর্ডটাকে মাথায় রাখলে আওয়ামী লীগের ওই 30% ডেফিনেটলি এখন আর ইন্টারেস্টেড না, অনেক মানুষ বাইরে। কিন্তু আমি শেষ করে দিচ্ছি এই জায়গাতেই, তো এই 30%-এর ভেতরে যদি একটা বড় সংখ্যক অংশ ভোট নাও দিতে যায়, একটা অংশ পলাতক আছে, কিন্তু অনেক মানুষ আছে লোকাল পাওয়ার স্ট্রাকচারটাকে বুঝে তার কোনো না কোনো দিকে জাম করতে হচ্ছে, মিশে যাইতে হচ্ছে, এমনকি প্রত্যেকটা দলে কিন্তু তাদেরকে টানারও চেষ্টা করছে। সেটাই বলছি। সো দেখা যাবে যে এই জায়গায় অবশ্যই 15%-এর মতো ভোট দেখা যাবে তাদের পড়বে, এবং এইটা কোন দিকে যাবে না যাবে এইটা অনেক আসনে রেজাল্টটাকে পাল্টে দিতে পারে। সেটা আমরা বাস্তবতা অনেক ক্ষেত্রে স্বীকার করি আর না করি। আওয়ামী লীগ মিশে গেল কিনা আপনার বুঝতে হবে যে আপনি যদি মাদারীপুরের কথা চিন্তা করেন, শরীয়তপুরের কথা চিন্তা করেন, গোপালগঞ্জের কথা চিন্তা করেন, ওইদিকে আঞ্চলিক রাজনীতির একটা হিসাব কিতাব আছে, রাইট? বগুড়ার কথা চিন্তা করলে আঞ্চলিক হিসাব কিতাব আছে। এমনকি এই যে বাংলাদেশে যেমন জাতীয় পার্টি নামে এক্সিস্টেন্সই বিলুপ্তের পথে, এর দেখুন রংপুরের কয়েকটা জায়গায় রংপুর বিভাগের জাতীয় পার্টির অস্তিত্বটা আছে। এই জায়গায় আঞ্চলিক রাজনীতিটা খুব গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ এই উত্তরটা সবাই জানে, কিন্তু ওই যে আপনি যেভাবে বলেন ঘোষণা দিয়ে, এইটা আসলে ঘোষণার চেয়েও বড় ব্যাপারটা হলো আঞ্চলিকভাবে মানুষ সাপোর্ট কি পাচ্ছে, কি প্রতিশ্রুতি পাচ্ছে। আবার মানুষ তো একটা ফিক্সড আইডিওলজি নিয়ে বসেও থাকে না, একদম কোর সাপোর্টাররা ছাড়া তারা দেখবেন জাম করার মতো টেন্ডেন্সি কিন্তু সবসময় দেখা যায়। এই কারণে 1 সালে যারা ভোট দিয়েছে দেখবেন ঠিক 8 সালে আবার, যদিও ওই ইলেকশন নিয়ে আমার হিউজ আর্গুমেন্ট আছে ফেয়ার ছিল কিনা, অনেক ক্ষেত্রে উল্টে গেছে। এই সুইং ভোটারের হিসাব কিতাব একটু আলাদা আছে। ধন্যবাদ জয়লাবতী শিশির। আমরা তো দেখছি ভোটের মাঠে লড়াই চলছে, প্রার্থীদের মধ্যে কথার পাল্টা কথা চলছে। কিছুদিন ভিডিওতে দেখলাম নাসিরউদ্দিন পাটোয়ারি আপনাদের প্রার্থী, তিনি বলছেন তারেক রহমান দেশে ফিরেছেন, বেল্ট ইন করে এখন খুলে গেছে। আসলে কি বোঝাতে চাচ্ছে, মানে এটা কি এনসিপিরই কথা কিনা, যে উনি আসলে নির্বাচনী কাজ করতে করতে বেল্ট খুলে গেছে, নাকি আসলে টেনশনে খুলে গেছে, আসলে কিসে খুলে গেছে? দেখেন, পলিটিক্যাল অনেক রেটরিক থাকে, তারা কথার লড়াই করে, এবং এটা গণতন্ত্রের জন্য অনেক সময় শুভনীয় হয় যদি এটা সহনীয় মাত্রায় সবারই থাকে। তারেক রহমানের সম্বন্ধে আমরা যে প্রত্যাশা ছিল, উনি বাংলাদেশে এসে বিএনপির হাল ধরবেন, বিএনপিকে নিয়ন্ত্রণে নিয়ে আসবেন, এবং মানুষকে মানে স্বস্তি দিবেন। কারণ বিএনপির গত 1.5 বছরে যদি আপনি দেখেন, দলীয় কোন দলে টিআইবির রিপোর্ট অনুযায়ী 234 জন খুন হয়েছে, এবং সহিংসতা মবের প্রায় 91% বিএনপি করেছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে 7% করেছে আওয়ামী লীগ। আমাদের এনসিপিকে
1% মতো দেখাইছে আর 2% মতো জামাত ইসলামী। এই হচ্ছে টোটাল সহিংসতা এই মানে আপনার 5 আগস্ট পরবর্তীতে। কিন্তু আমরা প্রত্যাশা করলাম তারেক রহমান ঢাকায় আসলেই দেশটা স্থিতিশীল হবে, বিশেষ করে বিএনপির দলীয় কোন্দল খুনাখুনিটা বন্ধ হবে, কিন্তু আমরা হতাশ হলাম। তারেক রহমান ঢাকা আসার পরেই বরং আরও সহিংসতা বেড়েছে, দলীয় কোন্দলেও নেতাকর্মী খুন হয়েছে এবং উনি এসে প্রথম অ্যাটাকটাই কিন্তু বিরোধী দলকে দিলেন। উনি সিলেটের সমাবেশে উনি প্রথম সবার আগে অপোজিশনকে গুপ্ত বললেন। নরসিংদী সমাবেশে বললেন যে জামায়াতের কারণে হচ্ছে আপনার শিরকি হচ্ছে, মুনাফিকি করছে। উনি বরিশাল গিয়ে বললেন যে জামাত হচ্ছে জালেম। সাধারণত যারা ক্ষমতায় থাকে তারা জালেম হয়। জামাত কখনো ক্ষমতায় ছিল কিনা আমি তো জানি না, বা উনি কিভাবে কোন সেন্সে জালেম বলছেন। তো আমরা কি মনে করছিলাম তারেক রহমান এসে বাংলাদেশে সুশাসন দিবেন, কিন্তু এখন আপনি দেখেন তারেক রহমান আসার পরে উনি তো ক্ষমতা নেই, সুশাসন কেমনে দিবেন? বিএনপি দলীয় সুশাসন তো দিতে পারতেন, বিএনপি আরো ভাঙনের মুখে পড়ছে। বিএনপি 39 জন হেভিওয়েট নেতা তারা নমিনেশন পায় নাই। তারা অভিযোগ করেছে আমরা তারেক রহমানকে টাকা দিতে পারি নাই, নমিনেশন কিনতে পারি নাই, এই জন্য নমিনেশন দেয় নাই। আমরা নেতাকে খুশি করতে পারি নাই, নমিনেশন দেয় নাই। যে কোনো যোগ্যতার বিচারে আমরা নমিনেশন পাই, তারা অভিযোগ করেছে। এগুলো আমার কথা না, তাদের কথা। বিভিন্ন গণমাধ্যম আপনি তো দেখবেন যে যারা নমিনেশন পায় নাই তাদেরই অভিযোগ। কিছু কিছু অভিযোগ হয়তো কেউ একটু বাড়াইও বলে। তো আমি যে জিনিসটা মানে খেয়াল করলাম, তারেক রহমান আসলে বাংলাদেশ সম্বন্ধে, ওনার দল সম্বন্ধে ওনার কতটুকু স্টাডি আছে, জিনিসটা খুবই কিন্তু বড় বড় একটা প্রশ্ন। আপনি দেখেন উনি, এগুলো আমরা বলতে চাই না, বললে মনে করে সবাই মনে করে না আমরা রাজনৈতিক মাঠে মানে আমরা বিভাজন তৈরি করছি। কিন্তু আমাদের নাসিরুদ্দিন পাটোয়ারি যদি ধরেন মির্জা আব্বাস সাহেবকে বা অন্যদেরকে, তার রাজনৈতিক প্রতিপক্ষকে যদি পলিটিক্যাল রেটরিক দেয়, সেটা হয় চরম বেয়াদবি। সেটা বলা হয় ওরা বয়স হয় না, ওরা এই কথা কেন বলবে, ওদের ওদের কয়দিন হয়েছে রাজনীতির বয়স, আমরা ঢাকায় আজকে 200 বছর রাজনীতি করি, কেন তেন কথাবার্তা। তো আপনাদেরকে পলিটিক্যাল মানে আমরা আর্গুমেন্টে যেতে পারবো না, আপনাদেরকে আমরা কাউন্টার দিতে পারবো না, আপনাদের অন্যায় অপরাধের কথা বলতে পারবো না। আর আপনারা যখন অপোজিশনকে জালেম বলবেন, মুনাফেক বলবেন, কুফুরিক বলবেন, গুপ্ত বলবেন, তাহলে সেটা হবে বৈধ। কিন্তু মির্জা আব্বাস দুর্নীতি বা চাঁদাবাজ এই কথাগুলো তো বলছে। এটা তো নাসিরুদ্দিন পাটোয়ারির কথা না, এগুলো তো হচ্ছে গণমাধ্যমে উঠে আসা বক্তব্যগুলো নাসিরুদ্দিন পাটোয়ারি তার মুখ দিয়ে বলেছে। মির্জা আব্বাসের বিরুদ্ধে যে অভিযোগ, নাসিরুদ্দিন পাটোয়ারি 100 ভাগের 10 ভাগও এখনো বলে নাই। আরও নাসিরুদ্দিন পাটোয়ারিকে 15-20 বছর রাজনীতি করলে যে অভিযোগের যে ফিরিস্তি, এগুলো বলে শেষ করতে পারবে, এর আগে শেষ করতে পারবে না নাসিরুদ্দিন পাটোয়ারি। তো আমি যেটা মানে বুঝাতে চাচ্ছি, বিএনপি এখন ধরেন ওনারা ঠিক আওয়ামী লীগের রোগে ধরেছে ওনাদেরকে। বিএনপি আওয়ামী লীগের এখন আপনারা যদি বলে আওয়ামী লীগের রোগটা কেমন, দেখবেন আওয়ামী লীগ যখন 14 সাল 18 সাল এগুলোতে যখন দেখলো তো ওনাদের আর গণতান্ত্রিকভাবে জিতার সুযোগ নাই, ভোটে আর জিততে পারবে না, তখন তারা কিন্তু প্রশাসনের দ্বারস্থ হওয়া শুরু করলো এবং পুরো দলটা কঙ্কালে পরিণত হলো এবং পুরো দলটার উপর প্রশাসন মানে চেপে বসলো এবং পুরো দলে নমিনেশন দেওয়া শুরু করলো ডিবি হারানোর মতন এই সমস্ত নেতারা, আমলারা, কামলারা সবাই মানে এমপি বানায়, মালিককে প্রসব করে তার মানে দাস। ব্যাপারটা হচ্ছে এরকম। তো আমি প্রজাতন্ত্র লোক দাস বলি না, অধীনস্থ লোক। তো বিএনপি কি এরকম কেন কাজ করছে? বিএনপির লোকজন এখন দেখেন আপনার পুরো প্রশাসন নির্ভর হয়ে গেছে। তারেক রহমানের বাসার সামনে 2 জন গোয়েন্দা কর্মকর্তা হাঁটাহাঁটি করছিলেন। মির্জা আব্বাসের বক্তব্যটা আমি তারেক রহমানের বাসার সামনে যখন উনি আসলেন, 2 জন কর্মকর্তা হাঁটাহাঁটি করছিলেন, তাদের আচরণ সন্দেহজনক হওয়ার পর তাদেরকে অ্যারেস্ট করলো, গ্রেপ্তার করলো। তারা এখনো অনেকে মানে গ্রেপ্তার, আমি যদি ভুল না করে থাকি এখনো জামিন হয়েছে কিনা জানি না। আর প্রকাশ্য দিবালোকে আমাদের জোটসঙ্গী জামায়াতের রাজনৈতিক নেত্রীদেরকে হামলা করা হচ্ছে, রাজনৈতিক কর্মীদেরকে শুধু ক্যাম্পেইন করার জন্য, ভোট চাওয়ার জন্য। আপনার এরকম বাংলাদেশের 10-15টি জায়গায় হামলা করা হয়েছে, কোনো অপরাধীকে গ্রেপ্তার করা হয় নাই, শাস্তির আওতায় নিয়ে আসা হয় নাই। জুলাই যোদ্ধা হাদিকে প্রার্থী ছিল, সে তাকে খুন করা হয়েছে, খুনিকে গ্রেপ্তার করা হয় নাই, শাস্তির আওতায় নিয়ে আসা হয় নাই। এই যে বিএনপির বাসার সামনে হাঁটলেই গ্রেপ্তার হয়ে যা, আর আমাদের উপর এভাবে প্রকাশ্য হামলা হচ্ছে এবং নিপীড়ন হচ্ছে, খুন করে ফেলা হচ্ছে, শেরপুরের মানে আপনার জামাত নেতাকে খুন করা হচ্ছে, তাদেরকে জামিন দেওয়া হচ্ছে, কারা করছে?